বসো বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রী যারা আমার সাথে এই মুহূর্তে অনলাইন ক্লাসে যোগ দিয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। তো যাই হোক, আমি এই মুহূর্তে তোমাদের সাথে যোগ দিচ্ছি ম্যাথমেটিক্স 2 ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ আতিকুজ্জামান রিয়াল। তো তোমাদের এই সেমিস্টারে যে সিলেবাসগুলো রয়েছে তার ভিতরে রয়েছে অ্যালজেব্রা মানে বীজগণিত, ত্রিকোণমিতি এবং রয়েছে ম্যানচুয়েশন মানে পরিমিতি। তো আমি হাবিব স্যার আমাকে বলেছে যে উনি বীজগণিত এবং ত্রিকোণমিতি শেষ করেছে, সুতরাং আমি ম্যানচুয়েশন অর্থাৎ পরিমিতি থেকে তোমাদের ক্লাস শুরু করব। তো এই পরিমিতির চ্যাপ্টার সম্পর্কে একটু বলি। তোমাদের ফাইনাল পরীক্ষায় 7টা রচনামূলক থাকে। এই 7টা রচনামূলকের ভিতরে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস করে দেখলাম 4টি কোশ্চিন মানে ম্যানচুয়েশন অর্থাৎ পরিমিতি থেকে 4টি কোশ্চিন থাকে। তো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই পরিমিতি চ্যাপ্টারগুলো। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। আমি এই মুহূর্তে 15 নম্বর চ্যাপ্টার, ম্যানচুয়েশনের 15 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তোমরা সকলেই ধৈর্য ধারণ করে ক্লাসটি গ্রহণ করো। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টারে আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে, আলোচ্য বিষয়, সেগুলো আমরা একটু লক্ষ্য করি। এর ভিতরে রয়েছে গোলক, তোমরা লিখে নাও। গোলকের অঙ্ক আছে, তারপরে আছে সিলিন্ডার আছে, কোণক এবং আছে প্রিজম। এই 4 ধরনের অঙ্ক বা 4 টাইপের অঙ্ক তোমার হচ্ছে এই 15 নম্বর অধ্যায়ে। তোমরা পেজ নাম্বার 337 নম্বর পেজ তোমরা বের করো। 337 নম্বর পেজে 15 নম্বর অধ্যায় ম্যানচুয়েশন অর্থাৎ পরিমিতির 15 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের এজেন্ডা আলোচ্য বিষয়গুলো হচ্ছে গোলক এর অঙ্ক, সিলিন্ডারের অঙ্ক, কোণকের অঙ্ক এবং প্রিজমের অঙ্ক আছে। তো আমি প্রথমেই গোলকের অঙ্ক দিয়ে শুরু করছি। তোমরা আমার সাথে সাথে লেখা একটু দ্রুত লিখে নিবে, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে খুবই সুবিধা হবে। আশা করি আমি গতকালকেও 4th সেমিস্টারে ক্লাস নিয়েছি। আমার ক্লাসে দেখতে, শুনতে বা বুঝতে আল্লাহর রহমতে কোনো কিছুতে সমস্যা হয়নি। আশা করি তোমাদেরও সমস্যা হবে না। ক্লাস নিচ্ছে, আমার একটু কষ্ট হলেও যাতে তোমরা ভালো মতো শুনতে পাও, তোমাদের স্বার্থে আমি একটু কষ্ট করতেছি। যাই হোক, এটা ব্যাপার না, যাতে করে তোমরা ভয়েসটা ভালো মতো ক্লিয়ার শুনতে পাও। এবং দেখার ক্ষেত্রেও সমস্যা হওয়ার কথা না। আমাকে আমার এক ভাস্তা এবং হলো আমার এক খালাতো ভাই হেল্প করছে আমাকে। তো যাক, গোলকে আমরা গেলাম। প্রথমে গোলক, এটা একটা গোলক, তোমরা সবাই চিনো। আর এই গোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ। এই গোলকের ক্ষেত্রে আমাদের 2টা ফর্মুলার প্রয়োজন হচ্ছে। এক নম্বর হচ্ছে গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তোমরা একটু আমার সাথে সাথে উঠায় নাও, ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারলেই এই অঙ্ক তোমাদের জন্য খুবই ইজি হবে। গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কয়ার। এটা একটা, 2টা ফর্মুলা লাগবে। আর একটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর। এই 2টা ফর্মুলা আমাদের গোলকের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। এই 2টা ফর্মুলা যদি আমরা জানি বা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের গোলকের যে কোনো অঙ্ক আমরা যে কোনো ইজিলি আমরা সলভ করতে পারি। আরেকটা মার্কার আছে না, ওটা দাও, কালোটা। তো দেখো, এই 2টা ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো তোমাদের হবে সেটা তোমরা একটু দাগিয়ে নাও। রচনামূলক অর্থাৎ গোলকের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে রচনামূলক 26, 27 এবং সংক্ষিপ্ত 8। এই 3টা অঙ্ক তোমাদের গোলকের অঙ্ক রয়েছে এই বইয়ে। তো এই 3টা থেকে একটা অঙ্ক ফাইনালের পরীক্ষায় তোমরা পেলেও পেতে পারো, খুব বেশি সম্ভাবনা। তো যাই হোক, আমি রচনামূলক 26 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। এই 3টা অঙ্ক এই 2টা ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তো চলো আমরা
রচনামূলক 26 নম্বর অঙ্কটা করি। ফর্মুলা দুটো সবাই ওঠাতে পেরেছো? গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, গোলকের আয়তন 4 ভাগ 3 পাই আর কিউব। তো যাই হোক, আমি মুছে দিলাম। এখন আমি অঙ্কে চলে যাচ্ছি। ওইটা দাও। 26 নম্বর অঙ্কটা তোমরা একটু সবাই পড়ো, দেখো কি লেখা আছে এখানে। রচনামূলক 26, এখানে লেখা আছে 6 সেন্টিমিটার। যাদের বই নেই তারাও একটু, আমি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলকের সংমিশ্রণে গঠিত গোলকের ব্যাসার্ধ ও পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তিনটা গোলক একত্রে করে একটি গোলক তৈরি করা হয়েছে, এবং যে নতুন যে গোলকটি সৃষ্টি হয়েছে তিনটা গোলক থেকে, ওই গোলকের আমাদের দরকার হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আমাদের দুইটা জিনিস বের করতে হবে। তো যাই হোক, এই যে যেটা বললাম রচনামূলক 26, 27, সংক্ষিপ্ত 8, আমরা রচনামূলক 26 অঙ্কটা করতেছি এই মুহূর্তে। তো যেটা এখানে বলেছে সেটা একটু তোমরা সবাই লক্ষ্য করো। এটা একটা গোলক যেটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, 6 cm। আর একটা 6 এর চেয়ে একটু বড়, 8 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার বা সিএম যাই দাও, বাংলা লিখলেও সমস্যা নাই, ইংলিশে লিখলেও সমস্যা নাই। পরেরটা হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে আরেকটু বড়, তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই তিনটা মিলিয়ে একটি পাচ্ছি আমরা। যারা আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিলে তাদেরকে বলছি সাবজেক্ট ম্যাথমেটিক্স 2। এই তিনটি গোলক মিলিয়ে আমরা একটি গোলক তৈরি করলাম। জায়গা স্বল্পতার কারণে একটু ব্যাস। এই গোলকের ব্যাসার্ধ চেয়েছে, ধরে নিলাম এই গোলকের ব্যাসার্ধ আর, আর এটার চেয়েছে ব্যাসার্ধ এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমরা বুঝতেই পারছি যে এইটার এই তিনটার যোগফল যেটা হবে ঠিক এটা তার সমান হবে, স্বাভাবিক, কারণ তিনটা মিলে এটা করা হয়েছে। তাহলে যদি আমরা ইন্ডিভিজুয়ালি এই 1, 2, 3 এই তিনটার আয়তন, অর্থাৎ এটা যদি আমি ধরি V1, এটা ধরি V2, এটা ধরি V3, আর এটা বড় হাতে V দিলাম, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে? প্রশ্ন মতে বড় V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3। দ্যাট মিনস এটার যে আয়তন যেটা হবে এই তিনটার যোগফল। তাহলে ওই বড়টার আমরা জানি, গোলকের আয়তন আমরা জানি, লিখে দিলাম কিছুক্ষণ আগে 4/3 পাই, যেহেতু ওই বড়টা আর রেডিয়াস, তাহলে আর কিউব। আর এগুলোর হচ্ছে 4/3, প্রথমটা V1 4/3 পাই আর কিউব, দ্যাট মিনস 6 কিউব, প্লাস দ্বিতীয়টা 8 4/3 পাই 8 কিউব, প্লাস 4/3 পাই, এটা হচ্ছে 10 কিউব, ইকুয়াল টু সমান। তার মানে এই বড়টার আয়তন আর এই তিনটার যোগফলের আয়তন আমার সমান। অর্থাৎ বড়টার আমার রেডিয়াস ধরে নিলাম আমি, এখানে লেখো লেট বা মনে করি বা ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। বোঝা যায় না। তাহলে প্রশ্ন মতে V সমান, মানে এই বড়টার যে তিনটা মিলে যেটা পেলাম এটার ভলিউম হবে 4/3 পাই আর কিউব সমান সমান এই ছোটটার এইটার এটা তিনটার যোগফল, অর্থাৎ 4/3 পাই আর কিউব, 4/3 পাই 6 কিউব, 4/3 পাই 10 কিউব। তাহলে এখানে যদি আমরা 4/3 পাই, এটা সবার ভিতরে কমন, এটা যদি আমরা কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে কি আসে? 4/3 পাই নিলে এটা 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব। তাহলে এই 4/3 পাই, এই 4/3 পাই কাটা গেল। তাহলে আমার কি আসছে? আমি উপরে একটু মুছে দিলাম। এই তিনটা যোগফল 6 কিউব 8 কিউব 10 কিউব, অতএব আর কিউব সমান সমান এই তিনটা যোগফল করলে আসছে হলো 1728,
অতএব আর সমান কিউবিক করলে এটারে 1728, এটা সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে নতুন গোলকের কি পেলাম আমরা, ব্যাসার্ধ। তো লিখে নাও এখানে নতুন গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আবার চেয়েছে, এটাও চেয়েছে অ্যান্সারে, এটাও একটা উত্তর। আর একটা চেয়েছে হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলও চেয়েছে। তো চলো আমরা জানি গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। অতএব গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। যেহেতু আর এর মান আমরা পেয়েছি, পায়ের মান 3.1416 আর আর এর মান পেয়েছি হলো 12, তার মানে 12 করে স্কোয়ার। তাহলে এটা আমার আসতেছে হচ্ছে 1810.29 বর্গ সেন্টিমিটার। এটাই অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তো যাই হোক, আমি তোমাদের আরেকবার রিপিট করছি অঙ্কটি। বলছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এই তিনটা গোলককে গলিয়ে একটি নতুন গোলক তৈরি করা হয়েছে। তাহলে এটা 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 তিনটা মিলায়ে আসছে এই বড় গোলকটা, অর্থাৎ নতুন গোলকটা। তো এটা আমরা যদি করি তাহলে এই নতুনটার আয়তনের সমান হবে। আমরা তাই করলাম, গোলকের আয়তন আমরা লিখে দিলাম 4/3 পাই আর কিউব। এটার আর কত, 6, এটা 8, এটা 10। তাহলে এই তিনটা সমান আসবে। এটা রেডিয়াস আমি ধরে নিলাম আর, বড় আর। তাহলে আমরা কি করেছিলাম যে 4/3 পাই 6 কিউব প্লাস 4/3 পাই 8 কিউব প্লাস 4/3 পাই 10 কিউব ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। সেখান থেকে আমরা 4/3 পাই আমরা কমন নিয়েছিলাম, আর এখানে পেয়েছিলাম আর কিউব, আর এখানে পেয়েছিলাম হচ্ছে 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব। এখান থেকে আমরা এটা এটা কেটে দিয়েছিলাম 4/3 পাই দিয়ে, আমরা এটা আর কিউব সমান এসেছিল 1728, আর এর মান আসলো 12, অর্থাৎ এটাই হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার পরে আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে বের করলাম, 4 পাই আর স্কোয়ার। ব্যাস, এভাবে আমরা, এটা আসলে হচ্ছে 1810.29 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী টপিকস হচ্ছে আমার সিলিন্ডার। এখন আমি সিলিন্ডার নিয়ে আলোচনা করব। সিলিন্ডারের ক্ষেত্রেও তোমাদের কয়েকটি ফর্মুলা মুখস্থ করতে হবে। আমি লিখে দিচ্ছি ফর্মুলাগুলো, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আশা করি বুঝতে পারবা তোমরা, বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। গতকালকেও আল্লাহর রহমতে ক্লাসে বোঝার কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, আমরা একটা সিলিন্ডার আঁকানোর চেষ্টা করি। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে উচ্চতা এইচ। রেডিয়াস ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি এবং হাইট ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করি। এটাই হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের তিনটা ফর্মুলা মুখস্থ করতে হবে। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সবাই আমার সাথে সাথে লিখে নাও, বক্রতলের ক্ষেত্রফল। আমি প্রত্যেকটা অঙ্কেরই একটা দুটা করে নিয়ম করাই দিচ্ছি, তোমরা আশা করি এই ফর্মুলা ধরে যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই আর, আর প্লাস এইচ। আরেকটি ফর্মুলা লাগবে সিলিন্ডার আয়তন, তাহলেই আমাদের সিলিন্ডারের শেষ হয়ে যাবে। সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, এই তিনটা ফর্মুলা তোমরা মনে রাখবে বা মুখস্থ করে নেবে, তাহলেই যে কোনো ধরনের সলভ করতে পারবে। তো এই নিয়মের অঙ্ক যেগুলো আছে তোমরা একটু লিখে নাও। সংক্ষিপ্ততে রয়েছে 1, 2, 3, 11, 12, 14 এই ফর্মুলা দিয়ে হবে। আর রচনামূলক হচ্ছে রচনামূলক 25, 28। তো আমি 28 নম্বর অঙ্কটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি করিয়ে দিচ্ছি। আমি আবারও বলি, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ।
সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। আর এই তিনটা ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো সলভ করা যাবে ইজিলি 1, 2, 3, 11, 12, 14 এবং রচনামূলক 25 এবং 28। তো রচনামূলক 28 মাঝে মাঝে কারিগরি বোর্ডে আসে। আমি 28 নম্বর অঙ্কটি বেশি খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আমার কাছে মনে হয়েছে, যার কারণে এই অঙ্কটি আমি আগে করিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে কি লেখছে সেখানে? এবার একটু চাপতেছে তো আপডেট করতেছে নড়তেছে একটু। আচ্ছা, তো যাই হোক আমরা অঙ্কে চলে যাচ্ছি। 28 নম্বর অঙ্কে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, ইজিলি বোঝা যাবে। তো 28 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি, কি দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি। তোমরা ফর্মুলাগুলো মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, কারণ ফর্মুলা মনে না রাখলে মেনসুরেশনের অঙ্ক তোমরা করতে পারবে না। তো যাই হোক আমরা ফর্মুলা মুছিয়ে দিলাম, আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। 28 নম্বর অঙ্ক, সেখানে কি দিয়ে দিয়েছে তোমরা দেখো। বলছে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 100 বর্গ সেন্টিমিটার। তো লিখে নাও, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 100 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার এটা দিয়ে দিয়েছে। এবং বলেছে আয়তন, সিলিন্ডারের আয়তন, আয়তন দিয়েছে 150 ঘন সেন্টিমিটার। এই দুইটা দিয়ে আমাদের চা হয়েছে সিলিন্ডারের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। এই উচ্চতাটা চেয়েছে হোয়াট এবং ভূমির ব্যাসার্ধ হোয়াট। উচ্চতা হোয়াট আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ হোয়াট, ব্যাসার্ধ হোয়াট। আর আমাদের দিয়ে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল এবং সিলিন্ডারের আয়তন। তো আমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি যে 2 পাই আর এইচ। তার মানে প্রশ্ন মতে 2 পাই আর এইচ, এটা যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, এটা সমান আমরা 100 লিখতে পারি, এটা 1 নম্বর ইকুয়েশন। আর আমরা আয়তন মানে আমরা জানি পাই, সিলিন্ডার আয়তনের ক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ, এটা সমান আমার দেওয়া আছে 150, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 2 নম্বর ইকুয়েশন ভাগ 1 নম্বর ইকুয়েশন, অর্থাৎ 2 ভাগ 1 করে পাই। 2 নম্বর ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে পাই, কি পাই আমরা দেখি। অর্থাৎ কি করলাম, এটারে যেহেতু বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এইচ, এটা সমান 100। আর আয়তন আমরা ফর্মুলা জানি পাই আর স্কয়ার এইচ, এটা সমান হচ্ছে 150। তাহলে এই ইকুয়েশনকে যদি এই ইকুয়েশন দিয়ে আমরা ভাগ করি, সেক্ষেত্রে আমরা একটা মান পাবো এবং ওই মানটা এই দুইটা ইকুয়েশনের যে কোনো ইকুয়েশনে বসিয়ে দিলে আরো একটি মান পাবো। অর্থাৎ একবার ভূমির ব্যাসার্ধ পাবো, একবার উচ্চতা পাবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা দেখি 2 ভাগ 1 করে আমরা কি পাচ্ছি, পাই আর স্কয়ার এইচ ভাগ 2 পাই আর এইচ। 2 নম্বর ইকুয়েশন 150 উপরে আর 1 নম্বর ইকুয়েশনে 100 নিচে। তাহলে দেখো এই পাই কাটা যাচ্ছে, এইচ কাটা যাচ্ছে, আর এই আর স্কয়ার আর দিয়ে ভাগ করলে এখানে একটা আর থাকে। তাহলে কি পাইলাম, এখানে আর ভাগ 2 ইকুয়াল এখানে 50 দিয়ে কাটলে এটা 3, এটা 2, তাহলে আর 3 ভাগ 2, এই 2 যখন কাটা যাচ্ছে তখন এখানে আমি আর সমান পাচ্ছি হলো 3 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা রেডিয়াসটা পেয়ে গেলাম। তখন আর এর মানটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন অথবা 2 নম্বর ইকুয়েশন যেটাতেই বসাই না কেন আমরা এইচ এর মান পাবো। তো আমরা 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে এটা পাইলাম ভূমির ব্যাসার্ধ, এটা একটা উত্তর, ভূমির ব্যাসার্ধ। কিছুই করি নাই, জাস্ট ফর্মুলা ফেলাই দিলাম। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটার ভ্যালু দেওয়া আছে 100, এবং আয়তন পাই আর স্কয়ার এইচ, সেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 150। এখন কি করলাম, এটার একটা ইকুয়েশন ধরলাম, এটার একটা ইকুয়েশন ধরলাম, ধরার পরে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে আমরা আর এর মানটা পেলাম, অর্থাৎ রেডিয়াসটা পেলাম। এখন রেডিয়াসটা যদি আমি এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি উচ্চতাটা পাচ্ছি। তাহলে এখানে লিখি আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাইলাম দেখি,
2 × পাই, পায়ের মান 3.1416 ধরলেই হয়, ইন্টু আর, আর এর মান 3, ইন্টু এইচ তো আমি জানি না, এইচ এর মান বের করব, বা এইচ ইকুয়াল টু 100/2 × 3.14 × 3, ক্যালকুলেশন করলে পাচ্ছি 5.3। অতএব এইচ সমান সমান আসছে 5। অ্যান্সার খুবই সহজ অঙ্ক। যাক, আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটি। একটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন দিয়ে দিয়েছে 150, অর্থাৎ 150 বর্গ ঘন সেন্টিমিটার। তাহলে আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে প্রশ্ন মতে 2 পাই আর এইচ সমান কত? 100, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আয়তন দিয়েছে, আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 150। দুটো ইকুয়েশন ভাগ করে আমরা আর এর মান পেয়েছিলাম এবং আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা এইচ এর মান পেলাম। তো যাক, এই ছিল সিলিন্ডারের অঙ্ক। বাকি এই সেম নিয়ম তোমরা অঙ্কগুলো করবে। সিলিন্ডার সংক্রান্ত প্রবলেম সলভ। এখন আমরা পরবর্তী চলে যাচ্ছি কোন যেটাই বলি না কেন। এক্ষেত্রেও আমাদের 3টা ফর্মুলার প্রয়োজন হবে, আমরা একটু দেখে নিই। তো কোনক আমরা সবাই চিনি, এটা কোনকের এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে উচ্চতা, আর এটাকে বলে হেলানো উচ্চতা বা হেলানো উন্নতিও বলে, হেলানো উচ্চতাও বলা চলে। এই যে ছোট এল, এটা হেলানো উচ্চতা অথবা উন্নতি, হেলানো উচ্চতাও বলা যায় অথবা হেলানো উন্নতি। আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে হাইট উচ্চতা। ব্যাস, এখন তোমরা খেয়াল করো, আমরা কয়েকটা ফর্মুলা আমরা লিখে নিচ্ছি। 1 নম্বর, হেলানো উচ্চতা বা উন্নতি, এটা আমরা কি লিখতে পারি? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ যেহেতু এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে আমরা এল এর মানটা কিভাবে পেতে পারি? এল সমান √এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। অর্থাৎ আমার যদি দুইটা দেওয়া থাকে, দ্যাট মিন্স আর অথবা এইচ দেওয়া থাকে, আর এবং এইচ দেওয়া থাকে, তাহলে আমি ইজিলি ছোট এল বের করতে পারছি, হেলানো উন্নতি বের করতে পারছি। অথবা হেলানো উন্নতি এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা উচ্চতা বের করতে পারছি। অথবা উচ্চতা, রেডিয়াস এবং হেলানো উচ্চতা দিলেও আমরা বের করতে পারছি। অর্থাৎ যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা তৃতীয়টা বের করতে পারছি। কিভাবে? বাই দ্য অ্যাপ্লাইং অফ পিথাগোরাস থিওরাম। অর্থাৎ পিথাগোরাসের থিওরি অবলম্বন করে আমরা দুইটা দেওয়া থাকলে ইজিলি তৃতীয়টা বের করতে পারছি, তো আমরা এই ফর্মুলা দিয়ে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেক্ষেত্রে এক পাশে স্কয়ার অন্য পাশে রুট, এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল সমান কি? √এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা একটা ফর্মুলা। তোমরা এটা ফর্মুলা মূলত না, এটা একটু মনে রাখবা যে এই দুইটা দেওয়া থাকলে যে কোনো একটা আমরা বের করতে পারবো। এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, যে কোনো দুইটা দেওয়া থাকলে একটা বের করতে পারবো। তারপরে আমরা চলে যাচ্ছি কোণের আয়তন। এই 3টা ফর্মুলার একটি শুরু। কোণের, লিখে নাও তোমরা, কোণের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ, কোণের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। 2 নম্বর, কোণের বক্রতলের ক্ষেত্রফল, কোণের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর এল। অর্থাৎ পাই দিয়ে, রেডিয়াস দিয়ে এবং হেলানো উন্নতি দিয়ে বা উচ্চতা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল। 3 নম্বর ফর্মুলা, কোণের
সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। এই তিনটা ফর্মুলা তোমরা মনে রাখবে, তাহলেই আমরা ইজিলি কোণ সংক্রান্ত যে কোনো ধরনের অঙ্ক আমরা সলভ করি। এই তিনটা ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো হচ্ছে সংক্ষিপ্ত, তোমরা সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে এবং আমার ইনবক্সে জানাবে। সংক্ষিপ্ত 4, 5, 6, 7, 9, 13 এই তিনটা ফর্মুলাতে ইজিলি জাস্ট ফর্মুলা ফেললেই তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে। আর রচনামূলক 28, 4, 5, 6, 7, 9, 13 এবং রচনামূলক 28। আমি রচনামূলক 28 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, যেটাই জটিল মনে হবে আমি সেটাই সলভ করে দিব। আর বাকিগুলো এগুলো তোমরা ফর্মুলা ফেলবে, অঙ্ক হয়ে যাবে। রচনামূলক 28 নম্বর অঙ্কটা আমি একটু করে দিচ্ছি তোমাদের। ফর্মুলাগুলো উঠাইছো কিনা সবাই ইনবক্সে জানাও, উঠানো হলো কিনা। দ্রুত তোমরা খুব অ্যাক্টিভ নিয়ে ফাস্ট কাজ করবে। কি ফর্মুলা তোমাদের উঠানো হয়েছে? লিখছে আচ্ছা, হ্যাঁ অনেকেই লিখছো, জি স্যার হয়েছে, তো ধন্যবাদ। এখন আমরা কি করব, 28 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আর এই সংক্ষিপ্ত কি বললাম, 4, 5, 6, 7, 9, 13 এবং রচনামূলক 28। 4, 5, 6, 7, 9, 13 এবং রচনামূলক 28, এই 7টি অঙ্ক এই 3টি ফর্মুলা দিয়ে হবে। তো আমি 28 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 28 নম্বর অঙ্ক কি বলছে দেখি। না সরি, এটা 24, রচনা 24 নম্বর। তো চলো 24 নম্বরে কি বলে দেখি। রচনা 24 নম্বর। তো আমরা দেখি এক্ষেত্রে কি কি দেওয়া আছে। এই হেলানো উন্নতি বা উচ্চতা যেটাই বলি, এটা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। আর ভূমির পরিসীমা দিয়েছে, এই ভূমির পরিসীমা, এই হেলানো উন্নতি বা উচ্চতা দিয়েছে 10 সেন্টিমিটার, আর ভূমির পরিসীমা এটা দিয়েছে হলো 22 সেন্টিমিটার। চেয়েছে হচ্ছে আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আয়তন সমান হোয়াট, এটা হলো 24 নম্বর অঙ্ক, আমার একটু মিস্টেক হয়েছে, আমি 28 বলেছিলাম। আয়তন হোয়াট আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সমান হোয়াট, এই দুইটা চেয়েছে। ভূমির পরিসীমা দিয়েছে এবং হেলানো উন্নতি বা উচ্চতা যেটাই বলি এটা দিয়েছে। এখন আমরা কি করতে পারি, আমরা জানি ভূমির পরিসীমা এই কোণের ক্ষেত্রে বা যে কোনো ইয়ার ক্ষেত্রে 2πr। তাহলে উই নো ভূমির পরিসীমা, এখান থেকে আমরা আরটা বের করব। ভূমির পরিসীমা আমরা জানি 2πr। তাহলে প্রশ্ন মতে এই 2πr সমান কত? ওই যে 22। অতএব r সমান 22/2π। তাহলে এখানে r এর মান আমরা পাচ্ছি হচ্ছে 3.5 সেন্টিমিটার। আমরা বের করে নিলাম। এখন আরও পেয়েছি, হেলানো উচ্চতাও পেয়েছি, এটাও পেলাম। এটা কত পেলাম? 3.5 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ইজিলি এইচ বের করতে পারবো। বাই দ্য অ্যাপ্লাইং অফ পিথাগোরাস থিওরেম। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যেহেতু পারবো। আমি আবার বলি, অঙ্কটিতে যা দেওয়া আছে, হেলানো উন্নতি বা উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর ভূমির পরিসীমা অর্থাৎ 2πr এটা দেওয়া আছে 22 সেন্টিমিটার। তাহলে এখানে 2πr সমান 22 যদি হয়, তাহলে r সমান 22/2π। এটা ক্যালকুলেশন করে r এর মান পাচ্ছি 3.5। তাহলে r পেলাম, হেলানো উন্নতি পেলাম, এইচ পাবো। কিভাবে পাবো? অ্যাপ্লাই অফ পিথাগোরাস থিওরেম। চলো আমরা কিভাবে পাই দেখি। উই নো ফ্রম ফিগার, চিত্র হতে, এটা লিখে নিবে। চিত্র হতে
চিত্র হতে আমরা এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ সমান সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে আমরা এল এর মানটা কত পাচ্ছি? 10 স্কোয়ার দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে কত? 3.5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এইচ এর মান পেলাম, এইচ সমান সমান আসতেছে হলো 9.37 সেন্টিমিটার। এখন আমরা শুধু ফর্মুলা ফেলে দিব, অঙ্ক হয়ে যাবে। তাহলে তোমরা এটা সকলে বুঝতে পেরেছো আমার মনে হয়। তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা একটা কোণ, এই কোণের এটা হচ্ছে হেলানো উচ্চতা বা উন্নতি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কোণের উচ্চতা, সেটা হচ্ছে এইচ, এবং যেটা হচ্ছে এখানে লম্ব হিসাবে কাজ করছে এটা হলো ভূমি, রেডিয়াস, কোণের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, যেটা এখানে ভূমি হিসাবে কাজ করতেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা যদি এইচ হয়, এটা এল হয়, এটা আর হয়, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তোমরা জানো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক এটা অতিভুজ স্কোয়ার এল, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা বের করে নিলাম, যেহেতু আমরা এই এল এর মান জানি এবং আর এর মান জানি। আর এর মানটা কিভাবে বের করলাম? ভূমির পরিসীমা থেকে, যেহেতু আমরা ভূমির পরিসীমা আমরা জানি 2 পাই আর, সেখান থেকে আমরা কি করলাম? 2 পাই আর সমান দেওয়া ছিল 22, আর সমান 22 ভাগ 2 পাই, সেখান থেকে আমরা আর এর মানটা বের করে নিয়েছিলাম। ওই আর এর মানটা এখানে আমার এই যে কাজে লাগলো, যেখান থেকে আমরা এইচ এর মানটা পেলাম 9.37। ওকে ফাইন, এখন আমরা এইচ এর মানও পেয়েছি, আর এর মানও পেয়েছি, এল এর মানও পেয়েছি। এখন কোণের যে কোনো অঙ্ক আমরা ফর্মুলা ফেলে দিলে হয়ে যাচ্ছে। তো চলো, তাহলে আয়তন, উই নো কোণের আয়তন 1/3 পাই, পায়ের মান আমরা লিখে নিই 1/3 ইন্টু পাই মানে 3.14, আর এর মান কত? 3 কত পেয়েছিলাম? 3.5। এইচ এর মান কত পেয়েছিলাম? 9.37। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে 120.24 ঘন সেন্টিমিটার। এটা একটি অ্যান্সার। আর একটা চেয়েছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো যাক, এই আয়তনটা তো আমরা ফর্মুলা লিখে দিয়েছিলাম 1/3 পাই আই স্কোয়ার এইচ, সেখান থেকে 1/3 পাই, পায়ের মান 3.14, আর এর মান 3.5, তারপর স্কোয়ার, আর এইচ এর মান যেটা বের করলাম পিথাগোরাসের সূত্র অবলম্বন করে 9.37, সেখান থেকে আমরা পেয়ে গেলাম কোণের আয়তন। এখন আমরা বের করব কোণের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আশা করি এটুকু তোমরা উঠিয়ে ফেলেছো, না হলে আমি নিচে লিখি, তোমরা এটা উঠাও। এবার লেখো কোণের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা হবে পাই আর ইন্টু আর প্লাস এল। কিছুক্ষণ আগে আমি তোমাদের ফর্মুলা লিখে দিয়েছি 3.14 ইন্টু আর এর মান 3.5 ইন্টু 3.5 প্লাস হেলানো উন্নতি 10, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 148.5 বর্গ সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আমি আবার প্রথম থেকে একটু বলে দিচ্ছি, তোমরা উঠিয়ে নাও। কোণের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফর্মুলা কিছুক্ষণ আগে আমি লিখে দিলাম, আমি যেটা যা বলবো সাথে সাথে লিখে ফেলবা। পাই আর ইন্টু আর প্লাস এল, দেখতে পাচ্ছেন? কি লাগছে? নড়াচ্ছে। তো যাই হোক, কোণের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফর্মুলা বলেছিলাম পাই আর ইন্টু আর প্লাস এল, পাই 3.14 আর 3.5 প্লাস 10, এটা ক্যালকুলেশন করে আসলো 148.5। ওকে ফাইন, আমরা লাস্ট টপিকসে চলে যাব। আজকের লাস্ট টপিক প্রিজম। প্রিজম লাস্ট টপিকস আজকের আমাদের। তো আমরা এখন প্রিজমে চলে যাব। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো এবং সকলে উঠানো হয়েছে কিনা একটু কাইন্ডলি ইনবক্সে জানাও।
দ্রুত জানাও। দেখো লিখছে নাকি? লিখছে? লিখছে? হ্যাঁ লিখছে? লিখছে? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা 15 অঙ্ক শেষ করলাম এবং এই নিয়মে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে যেটা যেটা সলভ করা সম্ভব সেগুলো আমি বলে দিয়েছি। আশা করি আমি যেভাবে পড়াচ্ছি এগুলো যদি তোমরা একটু ফলো করো, আশা করি তোমাদের মানে একটু সামান্য প্র্যাকটিসেই তোমরা ফাইনাল পরীক্ষা অঙ্কগুলো ইজিলি করতে পারবে। জাস্ট প্রথমে ফর্মুলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ওই নিয়মে কোন কোন অঙ্ক সেটাও দিয়ে দিচ্ছি এবং ওই নিয়মের অঙ্ক আমি করে দিচ্ছি, সুতরাং কোনো গ্যাপ এখানে নেই। আচ্ছা, প্রিজম। প্রিজম জানার আগে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। আমরা জানি ত্রিভুজ 3 প্রকার, 3 রকম। যেমন একটা থাকে সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ 3 প্রকার। আমরা যদি ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা নিই, কারণ প্রিজমটা ত্রিভুজ আকৃতির হয়, সেক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের প্রয়োজন হয়। ত্রিভুজ আমরা একটু দেখি ত্রিভুজের ক্লাসিফিকেশনটা কেমন। ত্রিভুজ 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। ত্রিভুজ আমরা বুঝতেই পারছি, 3টা ভুজ মানে বাহু, ভুজ মানে বাহু, ত্রি মানে 3। তো যাই হোক, এই ত্রিভুজ 3 প্রকার। একটা হলো সমবাহু। সমবাহু মানে আর বুঝতে বাকি নেই যে সব বাহু সমান। সম মানে সমান, সমান বাহু বিশিষ্ট 3টা যেহেতু বাহু, তাহলে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তোমরা জানো অনেকেই, তারপরেও আমি বিষয়গুলো আরেকটু ধারণা দিচ্ছি। সমবাহু 3টা বাহু সমান বিশিষ্ট ত্রিভুজটা হলো সমবাহু, এটা একটা সমবাহু ত্রিভুজ। তারপরে হচ্ছে সম মানে সমান, দ্বি মানে 2, সমদ্বি বাহু। অর্থাৎ সম মানে সমান, দ্বি মানে 2, অর্থাৎ যে ত্রিভুজের 2টা বাহু সমান সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সেটা কেমন আমরা দেখে নিই। ধরে নিলাম এটা এটা সমান আর এটা অসমান, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যেটা কোনো বাহু কোনো বাহুর সাথে মিল নেই, 3টা বাহুই অসমান। তাহলে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকতে পারি। এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, এটা হচ্ছে বিষম বাহু। বিষম, কোনোটাই সম না, বিষম, বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু, হয়তোবা এটা যখন আমাদের হাবিব স্যার, তোমাদের হাবিব স্যার যখন ত্রিকোণমিতি পড়িয়েছে, আমার বিশ্বাস এই চ্যাপ্টারটা উনি এই ত্রিভুজ নিয়ে আলোচনা ছিল, আমি দেখেছি বইটা, হয়তো উনি ভালো ব্যাখ্যা দিয়েছে। তো আমিও একটু ব্যাখ্যা দিয়ে দিই, না হলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে না। বাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, চিত্রসহ আমি দেখিয়ে দিলাম। এখন প্রতিটা ত্রিভুজের আলাদা আলাদা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা দরকার। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এ মানে বাহু, এখানে সব সমান, এ 3টা এ সমান। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা উঠিয়ে নাও, দ্রুত উঠিয়ে নাও। এটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। হ্যাঁ, ঝাপসা দেখা যাচ্ছে। লেখছে এর চেয়ে ভালো ক্লিয়ার। অনেকে লেখছো ঝাপসা দেখা যাচ্ছে, আমার মনে হয় তাদের ফোনের সমস্যা, কারণ এর চেয়ে ভালো ক্লিয়ার আমার বিশ্বাস আর হবে না। অনেক সুন্দর মতো বোঝা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমিও দেখছি মাঝে মাঝে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। হয়তো যে বলছো ঝাপসা, তার চোখের সমস্যাও থাকতে পারে কিংবা তার ফোনের সমস্যা থাকতে পারে। তো যাই হোক, সমদ্বিবাহু ত্রিভুজ, এক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে c/4 √4 a স্কয়ার মাইনাস c স্কয়ার। এই সিটা হচ্ছে তৃতীয় বাহু আর এ হচ্ছে সমবাহু। যে 2টা বাহু সমান বললাম সেটা হচ্ছে সি, সরি এ, আর তৃতীয় বাহুটা হচ্ছে সি। এ দ্বারা আমি এরিয়া বোঝাচ্ছি, এরিয়া মানে ক্ষেত্রফল। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, আর এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল c/4 √4 a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, তোমরা বুঝতে পারছো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এটা c/4 √4 a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। আচ্ছা, এবার বিষমবাহুর ক্ষেত্রে আমার প্রয়োজন হয় পরিসীমা বের করার জন্য। পরিসীমা হচ্ছে 2s সমান হচ্ছে a, এটা b, এটা c, a + b + c।
প্রয়োজন হয় অর্ধ পরিসীমা। পরিসীমা যদি 2s হয় তাহলে অর্ধ পরিসীমা হবে s। s সমান a প্লাস বি প্লাস সি ভাগ 2। মাঝে মাঝে ঝাপসা দেখা যাচ্ছে, ফোনে একটু না ধরে রাখো। আচ্ছা যাই হোক, তাহলে এখানে অর্ধ পরিসীমাটা আমার s, s সমান a প্লাস বি প্লাস সি ভাগ 2। তাহলে এক্ষেত্রে পরিসীমার ক্ষেত্রফলটা হবে বিষমবাহু ত্রিভুজের রুট ওভার s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। s ইন্টু s হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহু বিয়োগ, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বিয়োগ, অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহু বিয়োগ, তার উপরে এইগুলো সমস্ত গুণ করে এর উপরে রুট। সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যাই হোক, আমি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাই দিলাম, কারণ এই প্রিজমের অঙ্কে এই তিনটার প্রতিটা অঙ্কে হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দরকার হবে, নাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দরকার হবে, নচেৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দরকার হবে। তো যাই হোক, এখন আমরা ফর্মুলায় চলে যাই। এই হলো ত্রিভুজ। যেহেতু প্রিজমটা হবে ত্রিভুজ আকৃতির, যার হতে পারে সেই ত্রিভুজটি বিষমবাহু। তো যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রিজম ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি তোমরা শেষ করেছো উঠানো। দেখো বিষমবাহুটা উঠানো হলো কিনা সকলের। আর যারা যারা আছো, উপস্থিত আছো, তোমাদের হাজিরা হবে। এই ইনবক্সে তোমাদের রোল নম্বরগুলো দিয়ে দিবে, এটাই তোমাদের হাজিরা। আর অনেকে হয়তো এক্সকিউজ দিতে পারে, এমবি নাই, ফোন নাই। আমার বিশ্বাস যে তোমরা একটু চেষ্টা করলেই এগুলো ম্যানেজ করতে পারবে। এগুলো খুব কঠিন কিছু না তোমাদের জন্য। তোমরা অনেকেই সারাদিন ফেসবুকে থাকো, তখনও তো এমবির প্রয়োজন হয় না? কিন্তু এই ক্লাস করলে এখন তোমরা যদি নাটোরে থাকতে, তোমাদের হলে থাকতে, তোমাদের একটা খাবারের খরচ হতো, তোমাদের একটা হাত খরচের প্রয়োজন হতো, এগুলো তো এখন লাগতেছে না। সো এগুলো এই কাজে ব্যবহার করো। তোমাদের শিখার দরকার, তোমরা শিখে নাও। শিখার ক্ষেত্রে এত খরচের কথা চিন্তা করলে হয় না। তো যাই হোক, প্রিজম, আমরা একটা প্রিজম আঁকাই। এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উপরে একটা প্রিজম অবস্থিত। এটা হলো একটা ত্রিভুজ আকৃতির প্রিজম। এখন আমরা লাস্ট টপিকস 15 নম্বর অধ্যায়ে প্রিজম নিয়ে আলোচনা করব। এটাই শেষ। নেক্সট ক্লাসে আমরা আরেকটি ম্যানচুয়েশন অর্থাৎ পরিমিতির আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই প্রিজমের জন্য আমি যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিলাম যে এই ত্রিভুজটা হতে পারে সমবাহু, হতে পারে সমদ্বিবাহু, হতে পারে বিষমবাহু। তো এই জন্য বলছি যে তোমরা এই ত্রিভুজের যে তিনটা ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমরা অবশ্যই মনে রাখবে। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বললাম √3/4², সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বললাম c/4√4² - c², এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বললাম √s * s - a, s - b এবং s - c। তোমরা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। এখন আমরা চলে যাচ্ছি প্রিজমের ফর্মুলা। প্রিজমের জন্য 1 নম্বর ফর্মুলা হলো প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল। লিখে নাও, প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা হবে, সবাই উঠিয়ে নাও, লেখো প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। কি বললাম? প্রিজমের পার্শ্বতলে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ওকে, এবার আসো 2 নম্বর, প্রিজমের আয়তন। প্রিজমের আয়তন হচ্ছে ক্ষেত্রফল AH। এ মানে হচ্ছে এরিয়া, এ হচ্ছে এরিয়া, এইচ হচ্ছে হাইট। অর্থাৎ এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল বাংলা, আর উচ্চতা হচ্ছে হাইট মানে উচ্চতা। অর্থাৎ ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে তুমি পাবে প্রিজমের আয়তন।
এ মানে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, হ্যাঁ এটা ভুলে যাও, দরকার নেই। এই যে ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, এই এইচ দরকার হবে আর এটার ক্ষেত্রফল দরকার হবে, অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফল দরকার হবে, এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এবং এটার উচ্চতা। ওকে, লাস্ট 3 নম্বর যে আমাদের লাস্ট ফর্মুলা দরকার হয় প্রিজমের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। লাস্ট ফর্মুলা, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল লাইট অফ করতে বলছে। পার্শ্বতলের ক্ষেত্রফল, এই জানলা খুলে দাও সব, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ভূমির ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। টু ইন্টু ভূমির, 2 ইন্টু লিখে নাও এখানে, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। নিচের এগুলো দেখা যায় না। আচ্ছা দেখো, আমি আবার বলি, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু ভূমির ক্ষেত্রফল। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্ব ক্ষেত্রফল, এই ছিল আমাদের ফর্মুলা। এখন এই নিয়মের একটা অঙ্ক, কোন কোন অঙ্ক এই নিয়মে হবে তোমরা লিখে নাও। তাহলে ফর্মুলা 3টি আরেকবার মুখে বলি, প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, একটি ফর্মুলা। প্রিজমের আয়তন AH মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এটা প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তো চলো আমরা চলে যাই, এই নিয়মে কি কি অঙ্ক হবে এই নিয়মে আমরা একটু দেখে নিই। সংক্ষিপ্ত লিখে নাও, সংক্ষিপ্তর মধ্যে এই নিয়ম আছে হলো 10, আর রচনা, আর এই নিয়মের একটা রচনা তোমরা ফাইনাল পরীক্ষা অবশ্যই পাবে। 15, 16, 17, 18, 19, 20, 22 এবং 23, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি অঙ্ক পাবে এই নিয়মে। সেম আমি তোমাদেরকে একটি করে দিব, 16 নম্বরটা করে দিব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 16 নম্বরটা করে দিব। আর তোমরা বাকি 8টা অঙ্ক এই নিয়মে এই 3টা ফর্মুলা দিয়ে প্র্যাকটিস করবে। সবাই বুঝতে পেরেছো? বললাম যে এই প্রিজমের এই 3টা ফর্মুলা দিয়ে 9টা অঙ্ক হবে। আমি এই যে 16 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা চলে যাই মূল অঙ্কে, 16 নম্বর অঙ্কে চলে যাই। কয় মিনিট হয়েছে দেখতে হবে? 48 মিনিট। হ্যাঁ 48 মিনিট। 48। আচ্ছা, তো চলো আমরা 16 নম্বর অঙ্কে চলে যাই। 16 নম্বর অঙ্কটা কি বলে দেখে নি আমরা, লাইট দিলে তো মানে ভালো হয়। আচ্ছা 16 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। ষোলো নম্বর অঙ্ক, একটা সমপ্রিজমের ভূমি ত্রিভুজ আকৃতি, এই যে ভূমিটা ত্রিভুজ আকৃতি, যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 17 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, এবং উচ্চতা দিয়েছেও 10 সেন্টিমিটার। এই উচ্চতার এটা হলো 10 সেন্টিমিটার, আর এটা হলো 3টা বাহু, এটাও সেন্টিমিটার, সেন্টিমিটার। তো যাই হোক, এটাতে চেয়েছে কি মোট তলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, এবং চেয়েছে আয়তন, এটা দিয়ে দিয়েছে, এবং চেয়েছে আয়তন
আয়তন হোয়াট, ক্ষেত্রফল হোয়াট, এই দুটা আমাদের বের করতে হবে। আর দিয়ে দিয়েছে ত্রিভুজের 3টা বাহু আর হলো উচ্চতা। তাহলে আমাদের তো উচ্চতা যেহেতু, তার ত্রিভুজের আমাদের দরকার হচ্ছে ত্রিভুজের এখন ক্ষেত্রফল নির্ণয়। যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, আমি আগেই বলেছি এক্ষেত্রে আমার দরকার হবে অর্ধ পরিসীমা। তাহলে আমরা জানি পরিসীমা সমান কি, 2s, 2s সমান a প্লাস b প্লাস c, অতএব s সমান কি a প্লাস b প্লাস c ভাগ 2। এখানে a কত 17, b 9, c 10 ভাগ 2, তাহলে কত আসতেছে 17 আর 9 26, 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। তাহলে অর্ধ পরিসীমা পেলাম হচ্ছে 18। আচ্ছা, তাহলে অর্ধ পরিসীমা যদি 18 পাই তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান, আমরা জানি ক্ষেত্রফল s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s এর মান যেহেতু আমার জানা 18, 18 ইন্টু 18 মাইনাস 17, যেহেতু একটা বাহু 17, আর একটা বাহু হচ্ছে 18 মাইনাস কত 9, আর একটা হচ্ছে 18 মাইনাস 10। তাহলে এটা কি আসে 18 ইন্টু এটা বিয়োগ করলে 1, এটা বিয়োগ করলে 9, এটা বিয়োগ করলে 8, এটা রুট করলে আসতেছে হচ্ছে রুট ওভার গুণফল যেটা, সেটা আসতেছে, এটা একবারে রেজাল্ট লিখে দিই 36 বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল বর্গ হয়, আয়তন ঘন হয়। তো যাক, এটা আমরা পেয়ে গেলাম ভূমির ক্ষেত্রফলটা, ত্রিভুজ আকৃতি ভূমির ক্ষেত্রফলটা আমরা পেলাম। এটা আমাদের দরকার, এটা আয়তনের ক্ষেত্রেও দরকার, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের দরকার। হ্যাঁ, সবকিছুতেই আমাদের ত্রিভুজ আকৃতি যে প্রিজম হবে, এটা যদি সমবাহু হয় তাহলে আমি বললাম √3/4², যদি সমদ্বিবাহু প্রিজম হয় সেক্ষেত্রে 3/4 √4² - c², এবং যদি বিষমবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে √s * s - a, s - b, s - c। এই 3টা ফর্মুলা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রিজমের ত্রিভুজ ভূমিটা এই 3টার যে কোনো এক রকমের হতে পারে সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে √3/4², এভাবে তুমি এরিয়াটা বের করবে। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে আমি বলে দিলাম যে 3/4 √4² - c², এবং যদি বিষমবাহু ত্রিভুজ, দ্যাট মিন্স এরকম যদি হয়, যেমন এই ত্রিভুজটা বিষমবাহু, এখানে 3টা বাহু দেওয়া আছে, 3টা অসমান, সেক্ষেত্রে আমরা কি করে নিলাম, পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করে নিলাম। অর্ধ পরিসীমা বের করে এই যে অর্ধ পরিসীমা s * s - a, s - b, s - c, এভাবে আমরা কি করলাম, ক্ষেত্রফলটাকে বের করে নিলাম। এখন আমাদের খুব সহজেই আমরা আয়তন বের করব এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। তো চলো আমরা চলে যাই। তো এখন যেটা বলছে প্রিজমটির পার্শ্বতলের ক্ষেত্রফল। প্রথমে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, তোমরা জানো। তাহলে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল লেখো, সবাই লেখো, দ্রুত লেখো। আমাদের এই অঙ্কটি হলেই আমরা আজকের মতো বিদায় নিব। প্রিজমের, আর যারা যারা আছো তোমাদের রোল নম্বরগুলো অবশ্যই কমেন্টসে টাইপ করো। প্রিজমটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হবে, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে আমরা পরিসীমা মানে 2s সমান পেয়েছিলাম 36, তাহলে এখানে 36 ইনটু উচ্চতা কত, আমরা উচ্চতা পেয়েছিলাম হচ্ছে, আমাদের দেওয়া আছে এখানে উচ্চতা 10, এই যে 10 সেন্টিমিটার, এই যে উচ্চতা 10, তাহলে এটা কি আসলো, ক্ষেত্রফল 360 বর্গ সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার। লাস্ট চেয়েছে, ও না, এটা উত্তরে চাইনি, এটা সমগ্র তল চেয়েছে। যেহেতু এটা আমরা বের করলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে 2 ইনটু ভূমির ক্ষেত্রফলটা গুণ করব। তো এটা কি করলাম, প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, এটা চাইনি উত্তরে, চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলে অবশ্যই আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের প্রয়োজন হয়। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি ডুয়েট অ্যাডমিশনের 2011 সালে আমার ডুয়েট অ্যাডমিশনের অঙ্কটা এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা যাদের উচ্চশিক্ষায় যাদের ইচ্ছা আছে তারা এখন থেকেই
ভালো করে লেখাপড়া করবে এবং এ ধরনের অঙ্কগুলো অবশ্যই করবে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তাহলে কি হলো, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছিলাম 360 প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফলটা কত, ওই যে আমরা বের করলাম 36 রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই ফর্মুলা দিয়ে। তাহলে 360 প্লাস 72 যোগ করো, 360 প্লাস 36 দুগুণে 72 সমান সমান 432 বর্গ সেন্টিমিটার। আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথমে বের করলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলে পার্শ্বতলের ক্ষেত্রফল চাইনি, আচ্ছা যার কারণে কি করলাম, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি করলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বের করলাম প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে আমি আবারও বললাম যে এই যে এটা যে বের করলাম এই ফর্মুলা দিয়ে, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ওইটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমিটা কেমন, বিষমবাহু ত্রিভুজ আকৃতির ভূমি। তো যাই হোক, এটা পাওয়া গেল। এখন লাস্ট টপিক চেয়েছে আয়তন, এই যে আয়তন বের করবো, এটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, এটা আসলে 432 বর্গ সেন্টিমিটার। লাস্ট টপিক এখন আয়তন, চলো আমরা আয়তনে চলে যাই। লাস্ট টপিক আয়তন, কিসের আয়তন, প্রিজমের আয়তন। তোমরা দেখো প্রিজমের আয়তনের ফর্মুলাটা, প্রিজমের আয়তন সমান সমান আমরা জানি এ হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল আর উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম ওই যে 36 আর উচ্চতা 10। ক্ষেত্রফল কিভাবে পেয়েছিলাম মনে আছে তোমাদের, ওই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, 360 আয়তন যেহেতু ঘন সেন্টিমিটার, এটা একটা অ্যান্সার। তো যাই হোক, আমি যে ফর্মুলাগুলো দিলাম তোমাদেরকে, এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা লিখেছো আশা করি। এই ফর্মুলার নিয়ম, যে ফর্মুলাগুলো দিলাম এগুলো দিয়ে তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই করবে। আর ইনকেস যদি কোনো সমস্যা হয় কমেন্টসে লিখবে, পার্সোনালি আরও যদি জানতে ইচ্ছা করে আমার সেলফোনে ফোন দিয়েও তোমরা কিছুটা তথ্য জেনে নিতে পারো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, ম্যাথমেটিক্স 2 মেনস্ট্রুয়েশন পরিমিতির 15তম অধ্যায়। হাবিব স্যার, তোমাদের ম্যাথ টিচার হাবিব স্যার, উনি আমাকে জানিয়েছেন যে তোমাদের বীজগণিত এবং ত্রিকোণমিতি চ্যাপ্টার শেষ হয়েছে, যার আলোকে আমি মেনস্ট্রুয়েশন থেকে শুরু করলাম এবং ইম্পর্টেন্ট একটা অধ্যায় দিয়ে আমি শুরু করলাম। তোমরা নেক্সট দিন আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী হাজির থাকবে এবং আশা করি তোমরা সকলেই এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। এতে করে তোমাদের আশা করি অনেকটা উপকার হবে, স্যারদের সাথে তোমরা অল টাইম লেগে থাকবে। আর আরেকটি বিষয়, দেশের সার্বিক অবস্থা খুবই খারাপ, তোমরা এই মুহূর্তে অযথা বাইরে ঘোরাফেরা একেবারেই করবে না। আস্তে আস্তে আমাদের যে করোনা ভাইরাসের পরিস্থিতিটা অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, সুতরাং তোমরা ঘরে থাকার চেষ্টা করবে, নিরাপদে থাকবে, সকলে সুস্থ থাকবে, বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আছে এগুলো খাবে। হ্যাঁ, আর নেক্সট ক্লাস আমি আবার তোমাদেরকে নাটক টেক্সটাইল ইনস্টিটিউটের যে ওয়েব পেজ আছে এটাতে আমি দিয়ে দিব যে নেক্সট আবার কবে ক্লাস নিব। তো মেবি তোমাদের নেক্সট ক্লাস রবিবারে হতে পারে, আমি জানিয়ে দিব এটা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।